আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে লিগ্যাসি অফ ব্লাড বা রক্তের ঋণ অ্যান্থনি মার্কেন হাসের বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করব। এর আগে আমরা ভূমিকা পড়েছিলাম, অনুবাদকের কথা শুনেছিলাম, তারপরে আমরা শুনেছিলাম লেখকের কথা, অ্যান্থনি মাসকারেন হাসের কথা শুনেছিলাম। অ্যান্থনি মাসকারেন হাস ছিলেন একজন দক্ষিণ এশীয় একজন সাংবাদিক, যিনি দক্ষিণ এশীয় বিভিন্ন ঘটনার সাক্ষী এবং বিভিন্ন ঘটনা নিয়ে তিনি লেখালেখি করেছেন এবং তিনি বেশ কিছু বই লিখেছেন গণহত্যা বিষয়ে আর বিভিন্ন বিষয়ে। এই বইটা ছিল 1971 থেকে 86 সাল, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার ইতিহাস বিষয়ক বই। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমান সম্পর্কে, জিয়াউর রহমানের শাসন সম্পর্কে বলা হয়েছে, তাদের মৃত্যু এবং মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়েছে। আসুন দেরি না করে শুরু করি আজকে প্রথম অধ্যায়। অধ্যায় 1, শেখ মুজিব আর মেজর বৃন্দ। কোটেশন: দেশের জন্য আমি যা করেছি কেউ তা অনুধাবন করলো না। এটা শেখ মুজিবুর রহমানের উক্তি। কোটেশন: আমি 15 তারিখ যা ঘটাতে যাচ্ছি, আমি 15 তারিখে তা ঘটাতে যাচ্ছি, মুজিবকে আমি চিরতরে সরিয়ে দিচ্ছি। মেজর ফারুক রহমান। দুইটা উক্তি, এই দুইটা উক্তি দিয়ে হচ্ছে সূচনা করা হয়েছে এর পরবর্তী যে লেখাগুলো। 1975 সালের 12ই আগস্ট রাত হয়ে এসেছে। মেজর ফারুক ফারুক তখন বেঙ্গল ল্যান্সার্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক। ঢাকা গলফ ক্লাবে সেদিন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। মেজর ফারুক ও তার তরুণী সুন্দরী স্ত্রী ফরিদার তৃতীয় বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। আপ্যায়িত শখানেক অতিথির কারো এই অনুষ্ঠান ভুলে যাবার কথা নয়। ফারুক আর ফারুক আর ফরিদা একটি অতি জনপ্রিয় তরুণ দম্পতি। দেশের সুপ্রতিষ্ঠিত, বিত্তশালী ও সম্ভ্রান্ত পরিবার বর্গের সঙ্গে তাদের রয়েছে নিবিড় সম্পর্ক, নিবিড় বন্ধন। ওই সকল পরিবারের সদস্যরাই দখল করে আছেন সরকারি আমলা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর উচ্চ আদালতের বিচারকের ন্যায় গুরুত্বপূর্ণ পদসমূহ পদসমূহ। সুতরাং তাদের এই পার্টি ছিল সামাজিক ঘটনা প্রবাহের একটা অংশ বিশেষ। স্বর্গলোকের দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল আয়োজনের জৌলুস। কয়েক সপ্তাহ ধরে মৌসুমী বৃষ্টিতে সমস্ত শহরটি একেবারে স্যাঁতসেঁতে হয়ে উঠেছিল, কিন্তু ওই দিন চমৎকার সূর্যালোকের পর সুন্দর মনোরম মেঘমুক্ত আকাশ বিরাজ করছিল। ফারুকের পূর্বপুরুষও সেনাবাহিনীতে ছিলেন, তাই পার্টিটি ছিল সামরিক ঐতিহ্যে বলিয়া। ডজন খানেক নিয়ন রঙিন বাতি লনের উপর শরবতের গ্লাস হাতে দলে দলে জমাট বাঁধা অতিথিদের মাথার উপর যেন এক চাদর সৃষ্টি করেছিল। সেনাবাহিনীর সদর দফতরের ব্যান্ডে সঙ্গীতের মূর্ছনায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। ক্লাব ঘরের ভেতর প্রীতিভোজের টেবিলগুলোতে প্রভূতভাবে সাজানো ছিল খাসির মাংসের বিরিয়ানি, কাবাব, মাংসের তরকারি, রিজালা আর পরিমাণ মতো ফলের সালাদ। ফারুকের মামা স্টাফ প্রধান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফও সেখানে উপস্থিত ছিলেন, আর ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাসহুরুল হক। ফারুকের জওয়ানেরা দম্পতির জন্য উপহার হিসেবে নিয়ে আসে বেডরুমের জন্য জন্য পাটের তন্তুজাত এক চমৎকার গালিচা। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে আসে টেবিল ল্যাম্প, কারুকার্য করা পাত্র, হরেক রকম ও রঙিন কাগজে মোড়া। নগরীর অভিজাত বিপণী কেন্দ্রগুলো থেকে বিভিন্ন ধরনের
উপহার সামগ্রী। ব্রিগেডিয়ার হক এসেছিলেন শেষের দিকে। শেষে এলেও তিনি উপস্থিত সকলকে ছাড়িয়ে গেলেন। তিনি সঙ্গে এনেছিলেন গণভবন, শেখ মুজিবের সরকারি বাসভবন। এর প্রধান মালির তৈরি মৌসুমী ফুলের এক বিরাট তোড়া। তিনি ফুলের তোড়াটি ফরিদাকে উপহার দিয়ে বাজিমাত করে দেন। 3 দিন পর উপস্থিত সকলে হয়তো রাতের ঘটনা প্রবাহ থেকে কোনো সূত্র পাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পেলেন না কিছুই। এদিকে ব্রিগেডিয়ার হক নীরবে হয়তো তার বীরত্বের জন্য তার ভাগ্যকে ধন্যবাদ জ্ঞাপন করে থাকবেন। সেদিন ফরিদার জন্য আনিত ফুলের তোড়াটি হয়তো তার জীবন বাঁচিয়েছিল। কিন্তু ওই উৎসবের রাতে ফারুকের মনে গোপন চক্রান্তটি সম্বন্ধে কেউ একটু আন্দাজও করতে পারেননি। তার মনে পড়ছে তিনি সেদিন অস্বাভাবিকভাবে প্রাণ খুলেছিলেন। আমি আমার স্বয়ংক্রিয় ফ্লাইট প্রজেক্টটি মাত্র 3,500 টাকায় বিক্রি করে ওই পার্টিতে সমুদয় টাকা উড়িয়ে দিয়েছিলাম। তার জন্য একটি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। তিনি যে কর্মে মনস্থির মনস্থির করে ফেলেছিলেন, তাতে হয় তিনি ফায়ারিং স্কোয়াডে যাবেন, না হয় অমোচনীয় বাংলাদেশের ইতিহাসে তার নাম অক্ষয় করে রাখবেন। আমি অনুষ্ঠানটা উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওটি আমার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারত। অতিথিদের সবাই চলে গেলে পারিবারিক ছোট্ট একটি দল লনে কফির সঙ্গে সামান্য নাস্তা নিয়ে আলাপচারিতার জন্য মিলিত হলো। আপ্যায়নকারীরা অতিথি সেবায় এতই ব্যস্ত ছিলেন যে নিজেদের খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। দম্পতিটির সঙ্গে উপস্থিত ছিলেন ফারুকের মা বাবা, চট্টগ্রাম থেকে আগত ফরিদার মা, ফরিদার বড় বোন জোবাইদা, ডাকনাম টিঙ্কু। আরো ছিলেন জোবাইদার স্বামী মেজর খন্দকার আব্দুর রশিদ, ঢাকায় অবস্থিত 2য় ফিল্ড আর্টিলারির অধিনায়ক। ফারুক তার ভাইরা ভাইরা ভাইকে একদিন সরিয়ে নিয়ে এলেন। তিনি রশিদকে জানালেন, আমি 15 তারিখে তা ঘটাতে যাচ্ছি। শুক্রবার সকালেই আমি মুজিবকে জীবনের তরে সরিয়ে দিচ্ছি। রশিদ চমকে উঠলেন। সচকিত রশিদ একবার চতুর্দিকে দেখে নিলেন, কেউ তো আবার ফারুকের গর্জন শুনে ফেলেনি। হঠাৎ যেন গোপন ষড়যন্ত্রের মাসগুলো উপসংহারের দ্বার প্রান্তে এসে উপনীত হলো। কিন্তু রশিদ প্রস্তুত ছিলেন না। অনেকক্ষণ চুপ থেকে ফিসফিস করে তিনি বললেন, তুমি কি পাগল হয়েছো? এত তড়ি ঘড়ি করে সব পণ্ড হতে পারে? আমাদের তো সাথী অফিসার নেই, অস্ত্র শস্ত্র নেই, আমরা কিভাবে তা সফল করব? তেজদীপ তেজদীপ্ত শানিত চোখে ফারুক অন্য মেজরটির দিকে তাকিয়ে বললেন, এটাই আমার সিদ্ধান্ত। রণকৌশলের পরিকল্পনা আমার কাছে তৈরি করা আছে। আমি একা হয়ে গেলেও এগিয়ে যাব। তুমি ইচ্ছা করলে সরে দাঁড়াতে পারো, তবে জেনে রেখো, আমি ব্যর্থ হলে শাসক চক্র তোমাকেও ফাঁসিতে লটকাবে। আবারও রশিদ কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হচ্ছিল তিনি ফারুকের কথাগুলো হজম করছেন। অবশেষে হালকা পাতলা দীর্ঘ দীর্ঘ দেহী আর্টিলারি অফিসার সোজা হয়ে দাঁড়িয়ে ফারুককে বললেন, ঠিক আছে, যদি করতেই হয় তবে করো, কিন্তু আমাদের এ নিয়ে আরো আলোচনা প্রয়োজন। আরো কিছু অফিসার আমাদের সঙ্গে রাখা উচিত। শহরের প্রান্তে শেখ মুজিবুর রহমান তার পরিবারের লোকজন নিয়ে ধানমন্ডির 32 নম্বর রোডস্থ তার নিজ বাড়িতে নিশ্চিন্ত সময় কাটাচ্ছিলেন। ওই বাড়িটি তখনও দেশবাসীর চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু। শেখ মুজিবের ছোট বোনের মেয়ের বিবাহ উপলক্ষে জ্ঞাতি গোষ্ঠীর সকলে 2 দিন আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদের অনেকেই তাদের সশ্রদ্ধ নিবেদন ও মহান নেতার আশীর্বাদ এর জন্য রয়ে গিয়েছিলেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হলে বেগম মুজিব ভদ্রভাবে তাদের বিদায় করে দেন। অবশেষে কতিপয় বাছাই করা লোক শেখ মুজিবের সান্নিধ্যে থেকে যান। অন্যান্যের মধ্যে মুজিব প্রিয় বোনের স্বামী আব্দুর রব,
সের নিয়াবাত উপস্থিত ছিলেন। তিনি বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ, বিদ্যুৎ উন্নয়ন, মৎস্য ও পশুপালন মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। আর একজন ছিলেন শেরনিয়াবাদ এর ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি তিন- তিনি 3 দিন পরে অলৌকিকভাবে পারিবারিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিলেন। ওই রাত্রের পারিবারিক আলাপচারিতা সরকারি বিষয়াদিকেও সমভাবে প্রভাবান্বিত করা বিচিত্র কিছুই ছিল না। শেখ মুজিব এ শেখ মুজিব এ দুটিকে কখনোই আলাদা করে দেখেননি। তার সন্দেহ আর চক্রান্তের জগতেও তার প্রিয়তম এবং নিকটতম লোকজন অনায়াসে বিশ্বাসের স্থান দখল করে বসেছিল। তার প্রাণপ্রিয় বাংলাদেশের যে কোনো বিষয় যে কোনো বিষয়ে আলোচনার সময়ে পরিবারের সকলকে তিনি ডেকে নিতেন। ওই রাত্রে বন্যা নিয়ন্ত্রণ ছিল আলোচনার বিষয়বস্তু। আবুল হাসনাত সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, মামা, সেদিন শরৎকালীন বন্যার সম্ভাবনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ওই বন্যা ধানের প্রচন্ড ক্ষতি সাধন করে থাকে। তিনি আব্বাকে ভারত থেকে আমদানিতব্য ড্রেজার গুলো কাল বিলম্ব না করে নদী খননের কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষকের উপেক্ষান বর্ণনায় মুজিবের জুড়ি ছিল না। ক্ষণিকের মধ্যে গ্রাম্য মুরলের ন্যায় এদেশের মাটির গভীরভাবে মিশে আছে এমন এক ব্যক্তির অভিজ্ঞতার পটভূমিতে ওই সময়ের সংকটকে সাজিয়ে নিলেন। ততক্ষণে তার তামাকের পাইপ থেকে বেরিয়ে আসা সৌরভে ঘরটি মোহিত হয়ে উঠেছিল। শ্রোতাদের লক্ষ্য করে তিনি বলতে লাগলেন, আমি তখন বেশ ছোট, ড্রেজার কোম্পানিতে চাকরিরত বিলেতিদের সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলতাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন এই উপমহাদেশেও ছড়িয়ে পড়েছে। কোম্পানি তখন এসব ড্রেজার বার্ডস বানিয়ে বার্মায় সামরিক অভিযান পরিচালনা করার জন্য সরিয়ে নিয়ে গেল। আর কোনোদিন এগুলো ফিরে এলো না। আমি সেখানে খেলতাম। সেখানে এখন আর কোনো নদী নেই, কেবল চর আর চর। আর সে কারণেই আজ আমরা প্রতি বছর বন্যার শিকার। এই সমস্যার সমাধান কল্পে তিনি কি ভাবছেন কথা ছলে জিজ্ঞেস করা হলে পরিবারের সবাইকে উদ্দেশ্য করে মুজিব বললেন, আমার তো বন্যা নিয়ন্ত্রণের পর্যাপ্ত অর্থ হাতে নেই, তবে ড্রেজার তো পাচ্ছি। তোমরা দেখবে আমি কিভাবে নদীগুলো আশ্রিয়ে ঠিক করে দেই। আমার বাকশাল ঠিকই তা করে দেবে। তারপর তার মানসিকতায় এক পরিবর্তন দেখা গেল। উৎসুককে ভরা একটা মানুষ হঠাৎ যেন অসারতায় ছেয়ে গেলেন। হাসনাত তার মামার বলা শেষ শব্দগুলো স্মরণ রেখেছে, দেশের জন্য আমি যা করেছি তা কেউ বুঝতে পারলো না। ওই মন্তব্যটি শেখ মুজিবুর রহমানের অমীয় বাণী। তিনি ততক্ষণে তার প্রাণপ্রিয় বাঙালিদের সঙ্গে সারা জনমের ভালোবাসার যবনিকাপাত ঘটার কাছাকাছি চলে এসেছেন। এটা ছিল এক প্রচন্ড প্রেম বিদ্বেষ সম্পর্কে যা কেবল একটি অতিমাত্রায় ভাবাতুর ও উদ্বেলিত জাতির পক্ষেই সম্ভব। তারা তাকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করে দেবতার ভাবমূর্তিতে প্রতিষ্ঠিত করেছিল। দেবতুল্য মানব শেখ মুজিব তার জাতির সঙ্গে তাদের আশা, আনন্দ, ক্ষোভ আর চক্রান্ত, তোষামোদ আর লোভ লালসায় সমান সমান প্রচন্ডতায় একাত্ম হতেন। তিনি বলতেন, জনগণকে ভালোবাসার মধ্যেই আমার শক্তি নিহিত। আর আমার দুর্বলতা হচ্ছে এই যে আমি তাদের অতিমাত্রায় ভালোবাসি। 3.5 বছর আগের বাংলাদেশ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই শেখ মুজিব তাদেরকে গুরুর মতো শাসন করে আসছিলেন। কিছু অসুবিধার মধ্যে হলেও তাকে হঠাৎ করে দেশের সাধিত ক্ষতিপূরণের দায়িত্বে নিয়োজিত করা হয়। তিনি অদম্য উৎসাহ উদ্দীপনায় কাজ করতে লাগলেন এবং মঙ্গল চিন্তায় সদিচ্ছায় ভরপুর তার এক সচিবালয় রচিত হলো। কিন্তু পরবর্তীতে তিনি সত্যের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেন। কেবল ড্রেজার দিয়ে যেমন করে তিনি বন্যা সমস্যার সমাধানের উচ্চাশা পোষণ করেছিলেন, তেমনি সবকিছুতেই তিনি সরলতার আশ্রয় নিতেন। অনিবার্য কারণে জাদুর মতো জনগণের ভালোবাসা ম্লান হয়ে এলো
আর তোষামোদের মধুর গুঞ্জন পরিণত হলো চরম তিক্ততায়। এ সকল ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এমনকি কট্টর সমালোচক বৃন্দ পর্যন্ত শেখ মুজিব কোন রকম কার্যোদ্ধার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তাদের কাছে এমনকি অন্যান্য বাংলাদেশিদের কাছেও তার অক্ষমতা ধারণাতীত বিষয় ছিল। কিন্তু ওই আগস্টের রাতটিতে অসম্ভবটি সম্ভবের ইতিহাস সৃষ্টি করলো। সাঁজোয়া বাহিনীর গাড়ি অগ্রসর হতে শুরু করলো, মেজররা দীপ্ত পদে এগিয়ে চললো। 2, অধ্যায় 2, যাত্রায় ভুল। এখানে একটা কোটেশন আছে, শেখ মুজিব আমাদের ঘাস খেতে বললে আমরা তাই খেতাম, খালি হাতে মাটি কাটতে বললে আমরা তার জন্য আমরা তাই তার জন্য করতাম। কিন্তু চেয়ে দেখুন তিনি কি আচরণটাই না করলেন আমাদের সঙ্গে। মেজর ফারুক রহমান। মধ্য লন্ডনের হোটেল ক্লারিজেস এর বিলাসবহুল শুট। তবুও পৃথিবীর একটি নবতম অথচ অষ্টম জনবহুল দেশটির প্রথম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান এ পরিবেশে বেমানান। তা সত্ত্বেও লন্ডনে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত প্রধান রেজাউল করিম শীতের এ পাতা ঝরা সকালে শেখ মুজিবুর রহমানকে চুপি চুপি তার প্রতি বিধাতার সুদৃষ্টির ইঙ্গিতটুকু জানিয়ে দিলেন। 1972 সালের 8 জানুয়ারি, 9টা গড়িয়ে গেছে। ঢাকায় ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানের 93,000 সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতার ঠিক 23 দিন অতিক্রান্ত হয়েছে কেবল। জুলফিকার আলী ভুট্টো অল্প কয়েকদিন আগেই কেবল পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে জেনারেল ইয়াহিয়া খানের স্থলাভিষিক্ত হয়েছেন। অপ্রত্যাশিতভাবেই সেদিন তিনি শেখ মুজিবকে তার তদানীন্তন সংবিধান উপদেষ্টা ডক্টর কামাল হোসেন সহ পিআই এর একটি বোয়িং এ করে গোপন ফ্লাইটে লন্ডন পাঠিয়ে দেন। তাকে লন্ডন কেন পাঠানো হয়েছিল তার ইতিহাস তখন সঠিকভাবে কারো জানা নেই। কিন্তু সেদিন সকাল 6টা 30 মিনিটে বিমানটি হিথ্রো বিমানবন্দর ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটি শ্বাসরুদ্ধকর নাটকের পরিসমাপ্তি ঘটল। শেখ মুজিবের ভাগ্যের চরম অনিশ্চয়তাপূর্ণ 9টি মাসের অবসান হলো। দীর্ঘ ভ্রমণের পর শেখ মুজিবকে ক্লান্ত দেখালেও তিনি যে বেঁচে আছেন এবং গৌরবান্বিত বিজয়ের ন্যায় বেঁচে আছেন তা তিনিই নিজেই অনুভব করেছিলেন। আর উৎফুল্ল জনতার ঢেউ তাকে ঘিরে ধরার জন্য আনমনে অপেক্ষা করছিল। তিনি ধীর ভঙ্গিতে এক রুম থেকে অন্য রুমে বিচরণ করতে লাগলেন। তার আর রেজাউল করিম তার পিছু পিছু ছুটছিলেন। তিনি দৃশ্যমান ফুলের অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। ক্ষণে ক্ষণে মোটা গদির সোফায় তিনি বসে পড়ছিলেন। মনে ছিল সোফায় বসা কত আরাম তা তিনি দেখে নিচ্ছেন। কিন্তু কাচের বড় জানালাগুলো তাকে সবচেয়ে বেশি আলোড়িত করছিল। চঞ্চল শিশুটির ন্যায় তিনি ওই বড় বড় জানালা দিয়ে মাথা বের করে বাইরের রাস্তায় চলমান যানবাহন অবলোকন করছিলেন। পাকিস্তানের কারাগারে ফাঁসির হাতছানিতে ভরপুর চরম দুর্বিষহ একাকিত্বের 9টি মাস কাটিয়ে তিনি এই যেন প্রথমবারের মতো আত্মার পূর্ণ পরিতৃপ্তির সাথে মুক্তির আনন্দ উপভোগ করছিলেন। সানডে টাইমস এর বিদেশ সংক্রান্ত উপসম্পাদক নিকোলাস ক্যারল আমাকে শেখ মুজিবের আগমন বার্তাটি শুনিয়েছিলেন। তিনি বিবিসির প্রচারিত খবর থেকে ঘটনাটি জানতে পেরেছিলেন। শেখ মুজিব আমার অনেক পুরনো বন্ধু। তাছাড়া নিজ পেশার স্বার্থে আমি তার সঙ্গে অনেকদিন পর দেখা হবার আনন্দে উদ্বুলিত হয়ে উঠেছিলাম। তার রাজনৈতিক দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী করাচিস্থ বাসভবনে 1956 সালে আমাদের প্রথম দেখা হয়। তিনি অবশ্য পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
1958 সালে গ্রীষ্মকালে ওয়াশিংটন, আরিজোনা, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস এর হোটেলে প্রায় মাসখানেক একই রুমে থাকাকালীন আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ওটা ছিল যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণ ক্রমে একটি সরকারি ভ্রমণ। হলিউডে প্যারামাউন্ট স্টুডিওতে নেওয়া আমাদের ছবিটি আমি এখনো রেখে দিয়েছি। ওই সময়টা ছিল বেশ আনন্দের। শেখ মুজিব তখন রাজনীতিতে বেশ নতুন। গ্রীষ্মকাল, তিনি নিজের দেশে থেকে অনেক দূরে। আমার মনে পড়ে তাকে প্রায়ই এই বলে চটাতাম যে আমি তাকে তার স্ত্রীর চেয়ে বেশি জানি। আমি তাকে তার স্ত্রীর চেয়ে বেশি জানি। 1973 সালে বাংলাদেশের অবস্থা বেশ খারাপ হয়ে গেল। আমি আমার উদ্বিগ্ন বন্ধুটিকে বলেছিলাম, তুমি এসব কিছু ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে পড়ো না কেন? তুমি তো তাস খেলেও এর চেয়ে ভালো জীবিকার্জন ব্যবস্থা করতে পারো। আসলে তিনি তা পারতেন। আমি যদি ইন্দোনেশীয় ওই তিনজন সাংবাদিককে খুঁজে বের করতে পারতাম, তাহলে আমার এই উক্তির প্রমাণ সহজ হতো। আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ট্রেনে লস অ্যাঞ্জেলস যাচ্ছিলাম, সঙ্গে আমাদের ওই তিনজন ইন্দোনেশীয় সাংবাদিক। রাতের ডিনার সেরে আমরা ফ্লাশ খেলতে বসে পড়লাম। প্রথম দিকে হার জিতের তেমন একটা বালাই না থাকলেও পরক্ষণে আমরা সাংঘাতিক ভাবে হারতে শুরু করলাম। এই হারা থেকে নিজেদের বাঁচানোর জন্য খেলা ওই দিনকার মতো ওখানেই বন্ধ করতে মুজিবের নিকট আমি প্রস্তাব করলাম। তিনি আমাকে থামিয়ে দিয়ে অ্যাটেন্ডেন্টকে একটি নতুন প্যাকেট আনতে বললেন। নতুন কার্ড এলে তিনি কার্ডগুলো মিলিয়ে নিয়ে বেটে দিলেন। খেলা জমে উঠলো। অপ্রত্যাশিত গতিতে ভাগ্য ফিরে গেল। শত চেষ্টাতেও ইন্দোনেশীয়রা আর কুলাতে পারলো না। পরদিন ভোরে যখন আমরা লস অ্যাঞ্জেলস পৌঁছাই, অবাক বিস্ময়ে দেখি আমি আর মুজিব $386, একটি সোনার ক্যাপযুক্ত পার্কার 51 কলম আর একটি সর্পিল সোনার আংটি জিতে গেছি। আমি মুজিবকে জিজ্ঞাসা করলাম, তিনি কিভাবে এটা সম্ভব করলেন। তার জবাব আজও আমার কানে বাজে। তিনি বলেছিলেন, যখন তুমি কোনো ভদ্রলোকের সঙ্গে খেলবে, তখন তোমাকে ভদ্রলোকের মতোই খেলতে হবে। আর যখন তুমি বদমাশের সঙ্গে খেলবে, তখন তোমাকে এর চেয়ে বড় বদমাশ সাজতে হবে। তা না হলে তুমি হেরে যাবে। তারপর হাসতে হাসতে তিনি আরো বললেন, ভুলে যাও না, আমার বেশ ভালো শিক্ষাগুরু রয়েছেন। পরে তিনি পরে যখন তিনি পত্রপত্রিকায় হেডলাইন হতে লাগলেন, ভাগ্যে তার যখন একাদশীর চাঁদ দেখা দিল, তখন তিনি ওই কথা তা- তখন তার ওই কথাগুলো আমার মনে পড়ে গেল। আমার ভবিষ্যৎবাণী করতে একটিও দ্বিধা হলো না যে তিনি অমানিসার অন্ধকারেও তার সঠিক পথ বেছে নিতে পারবেন। অনেকদিন পর আবারও লন্ডনে আমাদের দেখা হয়ে গেল। শেখ মুজিব তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক খেলায় পা বাড়াতে যাচ্ছেন। তার সঙ্গে উঠা বসায় কথাবার্তায় একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবকিছু সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে নতুন দেশটি উড্ডয়নের নেতৃত্ব নিতে যাচ্ছিলেন। কেবল তাই নয়, তিনি অতি গোপনে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে একটি পরীক্ষামূলক সমঝোতায় আসার মনোভাব পোষণ করছিলেন, যার বদৌলতে পাকিস্তান ও সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের মধ্যে একটা যোগ যোগসূত্র সৃষ্টি করবে। আমি এই দুঃখজনক পরিকল্পনার ইঙ্গিত পেয়ে মর্মাহত হলাম, কারণ তা ছিল স্বাধীন চেতা বাংলাদেশের মানসিকতার সম্পূর্ণ পরিপন্থী। এই ইঙ্গিতটি শেখ মুজিবের ভাষায়, তোমার জন্য তোমার জন্য একটা বিরাট খবর নিয়ে এসেছি। আমরা পাকিস্তানের সঙ্গে একটা যোগসূত্র রাখতে চাচ্ছি, তবে এর বেশি কিছু তোমাকে এখন বলতে পারছি না। অন্যান্যদের সঙ্গে এ ব্যাপারে আমাকে আলোচনা করে নিতে হবে। আর খোদার দোহাই, এ বিষয়ে তোমাকে বিস্তারিত বলার আগে কিছু লেখো না কিন্তু। অর্থাৎ বিস্তারিত বলার আগে তুমি এখনো কিছু লেখো না। স্পষ্টতই রাওয়ালপিন্ডির শহরতলিতে অবস্থিত একটি সরকারি রেস্ট হাউসে মুজিব ভুট্টো দীর্ঘ গোপন আলোচনাটি তাকে লন্ডন পাঠানোর পূর্বক্ষণেই অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনাতেই পাকিস্তানের সঙ্গে লিঙ্ক রক্ষার ব্যাপারে রাজি করানো হয়। আর এভাবেই চতুর ভুট্টো শেখ মুজিবকে প্রলুব্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নস্যাৎ করার
ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিল। সঠিক ফর্মুলাটা কি শেখ মুজিব আমাকে বলেননি। তথাপি আমি ভীত হয়ে পড়েছিলাম। আমি তাকে বললাম, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি জানেন না বাংলাদেশে কি ঘটে গেছে? এত কিছু ঘটে যাবার পর আপনি যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের লিঙ্ক এর ব্যাপারে আর একটি শব্দ উচ্চারণ করেন, আপনি বঙ্গবন্ধু হন আর যাই হন, জনগণ আপনাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে। শেখ মুজিব আমার কথার জবাব দিতে পারলেন না। ভারতীয় হাই কমিশনার বি কে নেহরুর উপস্থিতিতে আমাদের আলাপচারিতা ওই পর্যন্ত রয়ে গেল। তিনি তার সঙ্গে গোপন আলাপে বসতে চাইলেন। শেখ মুজিবের মগজ ধোলাই শুরু হয়ে গেল। পাকিস্তানে কারারুদ্ধ অবস্থায় শেখ মুজিবকে সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে আলাদা করে রাখা হয়। পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞের কিছুই তিনি জানতে পারেননি। কোনো চিঠিপত্র বা খবরের কাগজ তার কাছে পৌঁছানি, কোনো রেডিও তাকে শুনতে দেওয়া হয়নি। এমনকি তার জেলার এর তার জেলারের সঙ্গে তার আলাপ নিষিদ্ধ ছিল। তিনি জানতে পারেননি তার প্রিয় দেশটাকে কিভাবে পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, কিভাবে 20 লাখ লোক নিহত হয়েছে তাদের হাতে। পৃথিবীর যেমন মুজিবের ভাগ্যে কি ঘটেছে তা জানতে পারেনি, তেমনি তিনিও জানতে পারেননি তার সহধর্মিণী, তার ছেলে মেয়েদের ভাগ্যের খবর। পাকিস্তানের জাতীয় সংসদের নির্বাচনে বৃহত্তর দলের নেতা হিসেবে শেখ মুজিব তার প্রদেশের বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য দাবি জানিয়েছিলেন। সেই সাহসিকতাপূর্ণ দাবির জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তখনকার সেই পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি বাংলাদেশের স্বাধীনতায় বাস্তব রূপ লাভ করে। কারা মুক্তির পর শেখ মুজিব জাতীয় বীর থেকে দানব দেবতায় পরিণত হন, কিন্তু নিহত হবার দিন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গিয়েছিল। সে যা হোক, পত্রপত্রিকাগুলো হেডলাইন গর্জে উঠল, মুজিব শব্দটি একটি জাদু, মুজিব একটি অলৌকিক নাম। অন্ধকার থেকে আলোতে আসা অত্যন্ত কষ্টকর সুদীর্ঘ পথ পরিভ্রমণের প্রভাব তার শরীরে পড়তে শুরু করেছিল। শেখ মুজিব আমাদের বললেন, আমার কিছু বিশ্রামের প্রয়োজন, আমি লন্ডনে কয়েকটা দিন আরাম করতে চাই, তারপর আমি আমার জনগণের মাঝে ফিরে যাব। প্রত্যেকটা জেলায় ঘুরে ঘুরে আমাদের জনগণের সব কটা মুখ না দেখা পর্যন্ত আমি কোনো কাজই করব না। এই ছিল শেখ মুজিবের পরিকল্পনা। এই কথাগুলো শেষ করতে না করতেই টেলিফোনগুলো বাজতে শুরু করলো। তখন সময় সকাল 10:30। কলকাতা কলকাতার বাংলাদেশ মিশন থেকে টেলিফোন এসেছে। টেলিফোন অন্য প্রান্তের জবাবে মুজিব বলেছিলেন, চিন্তা করো না, আমি নিরাপদ, আমি সুস্থ শরীরে বেঁচে আছি। ঢাকায় টেলিফোন করে সবাইকে জানিয়ে দাও কি ঘটেছে, সব বলবো। টিকে থাকবার জন্যই বাংলাদেশের জন্ম হয়েছে, পৃথিবীর কেউ তা পাল্টাতে পারবে না। এছাড়া ওই শুটের বাকি তিনটা ফোনও একই সঙ্গে বেজে উঠলো। রেজাউল করিম একটা উঠিয়ে বললেন, স্যার, ঢাকা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আপনার সঙ্গে কথা বলতে চান। এভাবে ঢাকা ও কলকাতা থেকে আরো কিছু রিং এলো। তারপর দিল্লি থেকে মিসেস ইন্দিরা গান্ধী, আরো আর একটি 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ টেলিফোনে আলাপ করলেন। বেলা 11টা নাগাদ ক্লারিজেস হোটেলে 112 নম্বর সুটটি বাংলাদেশের অস্থায়ী রাজধানীতে পরিণত হলো। এরই মধ্যে শেখ মুজিবের কাছে পরিষ্কার হয়ে উঠেছিল যে তিনি যদি শিগগিরই ঢাকায় না পৌঁছেন তাহলে বাংলাদেশের নবগঠিত সরকার দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে। এমনকি গৃহযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অবসান হয়েছিল ঠিকই, কিন্তু আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ কুন্দল আর ক্ষমতার লড়াই বিপজ্জনক রূপ ধারণ করেছিল। আওয়ামী লীগ সরকারের কাছে স্বাধীনতা আন্দোলনের ভাবমূর্তি স্তিমিত হয়ে হয়ে ভীতশ্রদ্ধার লক্ষণও দেখা দিতে শুরু করেছিল। ওই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের উপস্থিতি একান্ত অপরিহার্য হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকারকে নাম কাওয়াস্তে সরকার ছাড়া কিছুই আখ্যা দেওয়া যায় না। এই সরকারের বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও
নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্ন না উঠলেও মানে বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। মুজিবনগর সরকার এদেশের পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা অভিযানের বিরুদ্ধে বাঙালি জাগরণ জাগরণ আর প্রতিরোধ গড়ে তোলার ছত্র ছায়া হিসেবে কাজ করেছিল। আসলে মুজিবনগর বলে এমন কোনো জায়গা ছিল না। বিদেশে গঠিত ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকার তাই প্রয়োজনের ডাকে সাড়া দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। মুজিবনগর সরকারের ভূমিকায় প্রকৃষ্ট প্রমাণ মেলে 1971 সালের 16 ডিসেম্বর তারিখে। সেদিন ঢাকায় পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের সময় এ সরকারের কোনো স্থানই ছিল না। তথাপি তার কিছুদিন পরেই আওয়ামী লীগারদের ঢাকায় নতুন দেশের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা হলো। এর বৈধতার বিরুদ্ধে কোনো প্রতিবাদই ওঠেনি সেদিন। কলকাতা থেকে মন্ত্রীবর্গ ঢাকায় এলে তাদের সাদর সম্ভাষণে জ্ঞাপন করা হয়। উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উম, ন্যাপের প্রফেসর মুজাফফর আহমেদ এবং কমিউনিস্ট পার্টির মনীষ সিংহ উপস্থিত ছিলেন। প্রফেসর আহমেদ এক পর্যায়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু নবগঠিত সরকার তা প্রত্যাখ্যান করেন। সম্ভবত ওটাই ছিল সরকারের প্রথম এবং একমাত্র সিদ্ধান্ত। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলীয় কোন্দল আর মন্ত্রীদের মধ্যে বহিঃশক্তির প্রভাব দারুণভাবে পরিলক্ষিত হচ্ছিল। অবশ্য সিংহাসনটি তখনও খালি রাখা হয়েছিল। এই সকল অভ্যন্তরীণ মতভেদ আর ক্ষমতার লড়াইয়ের ফলে সৃষ্ট পরিস্থিতি সামলানোর সরকারের মুখ্য কর্মে পরিণত হয়েছিল। অথচ অন্যদিকে দেশের অতি জরুরি এবং পর্বতপ্রমাণ সমস্যার দিকে নজরই দেওয়া হচ্ছিল না। পাকিস্তানি হায়নাদের হিংস্র খাবার চরম আক্রোশে দেশটির বধ্যভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দোকানপাটে ছিল না খাদ্যদ্রব্য কিংবা জীবন রক্ষাকারী ঔষধ। দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পাট আর চা শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। ভারতে আশ্রয় গ্রহণকারী দেশের 1 কোটি শরণার্থী ফিরে আসতে শুরু করলো। তাছাড়া দেশের ভেতরে প্রায় 2 কোটি লোক গৃহহীন হয়ে পড়েছিল। তাদের সকলের আশ্রয় আর খাদ্য বস্ত্রের সংস্থান ঠিক ওই মুহূর্তে অতি জরুরি হয়ে পড়েছিল। কিন্তু যানবাহন, রাস্তাঘাট, ফেরি, সেতু কিংবা ইত্যাদি চরমভাবে ধ্বংস করে দেশের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিকল ও স্থবির করা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক রিলিফ সামগ্রী জায়গা মতো পৌঁছানোর এক অলৌকিক ব্যাপারে পরিণত হলো। ওই ধ্বংসস্তূপের মাঝে জনগণকে বাঁচানো, ভীষণ দুর্ভিক্ষকে ঠেকানোর জন্য বাংলাদেশের 25 লক্ষ টন খাদ্য সামগ্রী একান্তই প্রয়োজন হয়ে পড়লো। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এসব আসতে শুরু করলো। দেশের 60,000 গ্রামে তা পৌঁছানো একরকম অসম্ভব হয়ে পড়েছিল। এদিকে ক্ষমতার লড়াইয়ে খন্দকার মুশতাক আহমেদ গদিচ্যুত। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে দেখলেন তারই জুনিয়র সহকর্মী আব্দুল সামাদ আজাদ তার গদি দখল করে বসে আছেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদই মুস্তাক আহমেদকে সরিয়েছিলেন, কারণ মুস্তাক পাকিস্তানের ভাঙ্গন এড়ানোর জন্য আমেরিকার সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছিলেন। উদ্দেশ্য ছিল পাকিস্তানের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো। চীন দেশের চীন দেশে প্রেসিডেন্ট নিক্সনের ঐতিহাসিক সফর আয়োজন করেছিলেন ডক্টর হেনরি কিসিঞ্জার। পাকিস্তান রাজনৈতিক সমাধানে পৌঁছতে সহায়তা করে ওই সফরের ক্ষেত্র প্রস্তুতের জন্য পাকিস্তানকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করাই ছিল তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমেরিকা খন্দকার মুস্তাকের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ হবার সলা পরামর্শ শুরু করেছিলেন। মুস্তাকের এই রাষ্ট্র বিরোধী চক্রান্ত তার সহকর্মীরা ভুলতে পারেনি। ওই কর্মের ফলশ্রুতিতেই তার গদিচ্যুতি ঘটেছিল। খন্দকার মুস্তাক এই অপমান কষ্টে কষ্টে হলেও হজম করে নিলেন, কিন্তু তা তিনি ভুলেননি। পরে যখন সুযোগ এলো তিনি তার অপমানকারীদের উপর চরম প্রতিশোধ নিয়েছিলেন। দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম চরম অবনতি ঘটে গেল। 3.5 লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র,
মানুষের হাতে রয়ে গেল। বিভিন্ন ধরনের অভাব অনটনে মানুষ হয়ে উঠলো অতিমাত্রায় বেপরোয়া। সর্বোপরি প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত গেরিলা বাহিনী সরকারের অবাধ্য হয়ে উঠেছিল। তাদের নেতৃত্বে ছিল শেখ মনি, নূরে আলম সিদ্দিকী, তুফাইল আহমেদ, সাধারণ সিরাজের মতো ছাত্র নেতৃবৃন্দ। শেষ শেখ মুজিব ছাড়া অন্য কারোর নির্দেশ শুনতে তারা অস্বীকৃতি জানালো। সুতরাং অবিলম্বে শেখ মুজিবের ঢাকায় প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়ল। শেখ মুজিবের ঢাকায় ফেরার পালা। নয়াদিল্লি স্বল্পক্ষণের যাত্রা বিরতি করবেন বলে মুজিব মনস্থির করলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করাই এই যাত্রা বিরতির উদ্দেশ্য। 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সংবর্ধনার সূচনা করা হলো। নয়াদিল্লিতে আয়োজিত সেদিনের সেই লাল গালিচার সংবর্ধনা উপস্থিত সকলকেই অভিভূত করেছিল। সেদিন 10ই জানুয়ারি 1972 সাল ভোরবেলা পালাম বিমানবন্দরে শেখ মুজিবুর রহমানকে অভিবাদন জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট ডক্টর ভিবি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 3 প্রধান, ক্যাবিনেট মন্ত্রীবর্গ আর কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ। সর্বোপরি সর্বভারতীয় আপামর জনসাধারণের কণ্ঠস্বর, অল ইন্ডিয়া রেডিওর মন মাতানো ধারা বিবরণী। সকালের ওই সকালে সমগ্র ভারতের প্রাণের স্পন্দন যেন নয়াদিল্লিতে অনুভূত হচ্ছিল। প্রাণ ঢালার সম্বর্ধনার কোনো দিকই সেদিন বাদ পড়েনি। শেখ মুজিব অপ্রত্যাশিত এই সংবর্ধনায় বিমোহিত হয়ে পড়েন। এর কয়েক ঘন্টা পরেই মুজিব ঢাকার মাটিতে পা রাখেন। ঢাকার প্রদত্ত সংবর্ধনা তিনি আরো অবাক বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। সব মিলিয়ে তাকে মানব দেবতায় পরিণত করার সকল ব্যবস্থা সম্পন্ন হলো। লন্ডন থেকে ফিরে শেখ মুজিব আমাকে বলেছিলেন, নিজ দেশে এবং আমার জনগণের মাঝে ফিরে আসতে পেরে আমার মন আনন্দে নেচে উঠেছিল, কিন্তু তার পরপরই আমাকে হতে হলো ইতিহাসের ভয়াবহতম মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি। ওরা আমার 30 লাখ লোককে হত্যা করেছে, বর্বরেরা আমার মা বোনকে ধর্ষণ করেছে, আর বাচ্চা ছেলে মেয়েদের কতল করেছে। দেশের ঘর দেশের ঘর বাড়ির 30% বেশি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ওরা নিঃশেষ করে দিয়েছে। দুর্ভিক্ষের সম্ভাবনা প্রকট। আমাদের সহায়তা প্রয়োজন। দেশের কারেন্সি, খাদ্য, শিল্প, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রশাসন ইত্যাদি নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিল না, কিন্তু তা খুব স্বল্প সময়ের জন্য দ্রুত গতিতে আবার তার মতি গতিতে পরিবর্তন পরিলক্ষিত হলো। হাওয়া থেকে পাওয়া শক্তিতে তিনি আবার যেন আস্থা ফিরে পেলেন। তিনি আবারও মানব দেবতায় পরিণত হলেন। শেখ মুজিবের ঢাকায় প্রত্যাবর্তনের ফলে দেশের ভিতরে গৃহযুদ্ধের সম্ভাবনা দূরীভূত হলো। দেশের ভিতরে সরকারের কর্তৃত্বে যে প্রকট অভাব দেখা দিয়েছিল তাও এতক্ষণে স্তিমিত হয়ে এলো। কিন্তু এতে করে সশস্ত্র দলের অপারেশন, মন্ত্রী পরিষদের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি সমূলে উৎপাটিত করা হলো না। মুজিবের উপস্থিতি কেবল ওই সবের উপরেই একটি ক্ষণস্থায়ী আবরণ সৃষ্টি করেছিল। শুরু হলো শেখ মুজিবের রাষ্ট্র পরিচালনার কাজ। তিনি জাতির পিতা বা দেশের প্রেসিডেন্ট না হয়ে তিনি যেন আওয়ামী লীগের প্রেসিডেন্টে পরিণত হলেন। তিনি তার রাজনৈতিক সমর্থকদের বিভিন্ন চক্রান্তে নিজেকে জড়িয়ে ফেললেন। চক্রান্তকারীরা তার হাতে সর্বময় ক্ষমতা রাখার প্ররোচনা জুগালো। তাই তিনি দেশের প্রথম প্রেসিডেন্ট না হয়ে প্রথম প্রধানমন্ত্রীর পদটি বাছাই করে নিলেন। আগেই বলা হয়েছে, প্রেসিডেন্ট পদটি শেখ মুজিবের জন্য খালি রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে লন্ডনে পৌঁছলে তাকে প্রেসিডেন্ট হিসেবেই সংবর্ধনা জানানো হয় এবং
সকলেরই এই ধারণা ছিল যে তিনি প্রেসিডেন্ট হিসেবেই দেশের কার্যভার পরিচালনা করে যাবেন। কিন্তু ওয়েস্ট মিনিস্টার স্টাইলে সরকার প্রধান শেখ মুজিব হলেন দেশের শাসন কার্য পরিচালনার ক্ষমতা দিতে হবে প্রধানমন্ত্রীর উপর। কিন্তু ওয়েস্ট মিনিস্টার স্টাইলের সরকার প্রধান শেখ মুজিব হলেন দেশের শাসন কার্য পরিচালনার ক্ষমতা দিতে হবে প্রধানমন্ত্রীর উপর। তাহলে তাজউদ্দিন আহমদকে সেই ক্ষমতার অধিকারী হয়ে পড়েন। আচ্ছা, ক্ষমতা তাজউদ্দিনের হাতে চলে যায় আর কি, যেহেতু তাজউদ্দিন প্রধানমন্ত্রী। মুজিবের দৃষ্টিভঙ্গি ছিল খুবই সংকীর্ণ। ক্ষমতার ব্যাপারে তিনি সব সময় একমুখী ধারায় বিশ্বাসী ছিলেন। সুতরাং ক্ষমতার জন্য প্রয়োজন বোধে তিনি প্রধানমন্ত্রী হবেন, এ আর বিচিত্র কি? সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী দেশের সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে অর্পিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি পদ্ধতি অনুযায়ী সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের উপর অর্পিত হয়, তাহলে তিনি প্রেসিডেন্ট পদটি বেছে নেবেন। তার পরিবারের লোকজন, তার এই নির্বোধ চাটুকার এবং উপদেষ্টাগণ তাকে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণের জন্য প্ররোচিত করলেন। কারণ যত বেশি ক্ষমতা হাতে থাকবে, তত বেশি অনুগ্রহ আর সম্পদের ফোয়ারা থাকবে চাটুকারদের মাথার উপর। প্রশাসন পরিচালনার যথেষ্ট দক্ষতা তাজউদ্দিন আহমেদের ছিল, কিন্তু তার সিনিয়র সহকর্মীরা কখনোই তা পুরোপুরি মেনে নেননি। এমনকি মুজিবনগর সরকারের দিনগুলোতেও তাজউদ্দিনকে ভারতীয় সহায়তায় উচ্চ পদে আসীন করা হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন। তাজউদ্দিনের দক্ষতা থাকলেও তারা তাকে ভুইফোর লোক বলে মনে করতেন। ভারতপন্থী বলে একটি দুর্নাম তার নামের সঙ্গে বেঁধে দিয়ে তার অবস্থানকে অসুন্দর করে তোলা হলো। শেখ মুজিব ঠিকই তাজউদ্দিনকে এক পাশে সরিয়ে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী হয়ে বসলেন। কিন্তু সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধানের পদটিও যেন তার জন্য পথের কাটা না হয়, সে ব্যাপারেও তিনি নিশ্চিত হয়ে নিলেন। আর সে কারণে তিনি অতিশয় ভদ্র এবং চরমভাবে অনুগত একটি অরাজনৈতিক ব্যক্তিত্বকে বাছাই করলেন। তিনি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। জনাব চৌধুরী মুজিবনগর সরকারের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে পৃথিবী জোড়া খ্যাতি অর্জন করেন। প্রেসিডেন্ট চৌধুরী ছিলেন অতিমাত্রায় অনুগত। তার ভূমিকা সম্বন্ধে কোন রকম ভুল বোঝাবুঝি যাতে না হতে পারে, সেজন্য তিনি তার কোটের উপর একটি মুজিব ব্যাজ ধারণ করতেন। মুজিব শাসনের গোড়ার দিকে গণভবনের দৃশ্য ছিল মুঘল শাসনের বিংশ শতাব্দীর নমুনা বিশেষ। সচিবালয়ে শেখ মুজিব মুজিবের একটি অফিস থাকলেও তিনি খুব কম সময় সেখানে কাটাতেন। তার সরকারি বাসভবন ছিল গণভবন। ওই গণভবন তিনি তার ব্যক্তিগত অফিসের মতো ব্যবহার করতেন। তার রুচি মাফিক ওখানে বিশ্রামের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। ওখানে দলীয় লোকজন ও আবেদন নিবেদনকারীরা দলে দলে ভিড় জমাতো। কেউ কেউ তাদের বঙ্গবন্ধুকে ফুলের মালা গলায় পরিয়ে দিত, পা ধরে সালাম করত। এমনকি কেউ তার গলা জড়িয়ে উচ্চ স্বরে কান্নায় ভেঙে পড়তো। শেখ মুজিবও তাদের আবেগ উচ্ছ্বাস এর সঙ্গে সজল চোখে একাত্ম হয়ে যেতেন। এরই ফাঁকে তিনি তার কোনো মন্ত্রীর সঙ্গে চুপিসারে আলাপ করে নিতেন। এমনকি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি আমলাদের নির্দেশও প্রদান করতেন। উপরন্তু পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রের মুকুটহীন রাজাকে দেখতে আসতো এমন সব রিপোর্টার কিংবা ভিআইপিদের সেখানেই তিনি সাক্ষাৎ দান করতেন। শেখ মুজিবের কাছে যারা আবেদন নিবেদন কিংবা সাহায্যের প্রত্যাশা নিয়ে আসতো, তাদের কাউকে তিনি বিমুখ করতেন না। তাদের প্রত্যেককেই তিনি তার স্বভাব সুলভ ভঙ্গিতে আদর করে হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলতেন, ঠিক আছে, ঠিক আছে, যা, আমি ব্যাপারটি দেখছি। ঠিক আছে, যা, আমি ব্যাপারটা দেখছি। কিন্তু ওই দেখা তার খুব কমই হয়ে উঠতো। পরে মুসা নামে আরেক সাংবাদিক বন্ধু শেখ মুজিবের হত্যা সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, তিনি সবকিছুই করে দেবেন বলে প্রতিজ্ঞা করতেন এবং সব প্রতিজ্ঞায় বেমালুম ভুলে যেতেন। অল্প দিনের মধ্যেই তার এই দ্বিমুখী ভূমিকা পুরো ব্যবস্থাপনার মধ্যে অশুভ ফল দিতে শুরু করলো। প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য তার সরকারের ভিতরে কঠোর শৃঙ্খলা
নিয়মতান্ত্রিকা ঢুকিয়ে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা করতে পারলেন না। তিনি বঙ্গবন্ধু স্বভাবগত, তিনি অত্যন্ত উদার আর দয়ালু। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু এবং দেশের প্রধানমন্ত্রী, দুই বিপরীত মেরুকে একত্রে মিলাতে গিয়েই অনিবার্য বিপর্যয়ের দিকে ধাবিত হতে লাগলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা কোন দিকে মোড় নিচ্ছিল তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। ঈদুল আজহার অল্প কিছুদিন বাকি। আদমজি জুট মিলের কর্মচারীদের বেতন বকেয়া পাওনা সুরাহাকল্পে প্রত্যেকের 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা তখনই পরিশোধ করার জন্য বঙ্গবন্ধু নির্দেশ প্রদান করলেন। পৃথিবীর বৃহত্তম জুট মিলের উপর উপবাসী শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গিয়েছে। পরদিন সকাল 9:30টায় আমি মিলে পৌঁছলাম। কমপক্ষে 3000 লোক গেটের বাইরে লাইন ধরে উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছে। মিলের ভেতরে পে মাস্টার সুসংগঠিত। কম্পাউন্ডে ডজন খানেক টেবিল সাজানো হয়েছে, প্রত্যেক টেবিলে একজন করে কেরানি, তার সামনে টালি বই, চীনের তৈরি টাকার বাক্স, কলম ও কালির দোয়া। নাই কেবল টাকা, কেবল নেই কেবল টাকা। পে মাস্টার বললেন, টাকা, ঢাকা থেকে টাকা আসছে, আমরা টাকার জন্যই অপেক্ষা করছি। তারা অপেক্ষা করছে তো করছেই। বেলা 2টো বেজে গেল, টাকার কোনো পাত্তা নেই। অপেক্ষারত কর্মচারীরা এক পর্যায়ে রোষে ফেটে পড়লো। দেয়ালের ওপাশ থেকে ইট পাটকেল এসে পড়তে শুরু করলো। বঙ্গবন্ধুর নির্দেশিত টাকা তারা পেতে চায়। পে মাস্টার উপায়ন্তর না পেয়ে জেলা প্রশাসককে খবর পাঠালেন। জেলা প্রশাসক পুলিশ পাহারায় জোরদার করার জন্য সেনাবাহিনীর একটি দল পাঠানোর ব্যবস্থা করলেন। সাংঘাতিক কিছু ঘটে যাওয়ার আগেই তাদের একজন বঙ্গবন্ধুর কাছে খবর পাঠিয়ে দিল। 2 ঘন্টা পরে আমরা গণভবনে পৌঁছে গেলাম। একজন তরুণ অফিসার তখন মুজিবকে উদমজি ক্যান্টনমেন্টে উদ্ভূত পরিস্থিতির বর্ণনা দিচ্ছে। মুজিব খেপে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার নির্দেশ পালিত হয়নি। মুজিব জিজ্ঞেস করলেন, তাদের টাকা দেওয়া হয়নি কেন? আমি নির্দেশ দিয়েছিলাম আজ সকালের মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য। এর জন্য দায়ী কে? শেখ মুজিব রেগে আগুন হয়ে উঠলেন। ব্যক্তিগত সহকারী এবং সহকারী সচিববৃন্দ জনতার ভিড়ে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরছিলেন। অবশেষে খুঁজে বের করে অর্থ মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তাকে মুজিবের সামনে নিয়ে আসা হলো। ওই কর্মকর্তা জানালো যে নতুন নতুন নিয়ম অনুযায়ী কোনো মিল 1 লক্ষ টাকার বেশি উইথড্র করতে পারবে না। সে বঙ্গ সে বঙ্গবন্ধুর বিশেষ অনুমোদন এবং স্বাক্ষরের জন্য অপেক্ষা করছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাতে আসা অসংখ্য দর্শনার্থী, দলীয় কর্মী, পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ভিড়ে আর এমনিতেই তখন দম বন্ধ হওয়ার উপক্রম। মন্ত্রীবর্গ, ঊর্ধ্বতন সরকারি কর্মচারী এবং তার দাপ্তরিক অভিভাবকবৃন্দ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সামনে এ ব্যাপারটিকে নিয়ে মাথা না ঘামাতে অনুরোধ জানালেন। মুজিব অবশেষে তার এক সিনিয়র আওয়ামী লীগারকে বললেন, তুমি এক্ষুনি নারায়ণগঞ্জে চলে যাও এবং কর্মচারীদের বলো যে ইনশাআল্লাহ আগামীকাল তাদের পাওনা অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। মিলের এই তরুণ অফিসারটিকে বিলম্বিত লাঞ্চে ডাকা হলো। সে দুঃখ করে বলছিল, বঙ্গবন্ধু বৃষ্টি হওয়ার জন্য নির্দেশ দিতে জানেন, কিন্তু বৃষ্টি কেন হয় তা বুঝতে চান না। খোদা আমাদের সহায় হন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরিবারের 6 ভাই বোনের একজন। পরিবারটি মধ্যবিত্ত শ্রেণীর। তার পিতা শেখ লুৎফর রহমান স্থানীয় জেলা কোর্টে চাকরি করতেন। শেখ মুজিব গোপালগঞ্জে মিশন স্কুলে ভর্তি হলে বেরি বেরি রোগে আক্রান্ত হলে তার লেখাপড়া বাধাগ্রস্ত হয় এবং তার চোখের দৃষ্টিকে স্থায়ীভাবে ক্ষতি সাধন করেন। তিনি 22 বছর বয়সে হাই স্কুল পড়াশোনা শেষ করেন। অল্প বয়সে এমন সব গুণাবলী তার চরিত্রে পরিলক্ষিত হয়েছিল, তাতে করে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে তিনি যে একদিন কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হবেন তা পরিষ্কার হয়ে উঠেছিল। তার একটা গুণ ছিল অতিমাত্রায় সমাজ সচেতনতা, আর ছিল রাজনীতির প্রতি অদম্য আগ্রহ। মাত্র 10 বছর বয়সে নিজের ঘর থেকে ক্ষেত মজুরদের চাল বিতরণ করতে গিয়ে ধরা পড়ে যান। জিজ্ঞেস করলে মুজিব তার পিতাকে বললেন, তাদের তো খাওয়ার কিছুই নেই, আমাদের এগুলো সবই আছে।
19 বছর পরে মুজিব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তখন বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মিনিয়েল স্টাফদের সমর্থন করতে গিয়ে 2.5 বছর কারাবরণ করেন। কিন্তু এর আগে বয়স যখন 17, ব্রিটিশ বিরোধী এক বিক্ষোভ মিছিলের পুরো ভাগ থেকে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়। জেল জেল হয়েছিল 6 দিনের। এই জেলের অভিজ্ঞতা তাকে রাজনীতির প্রতি আরো বেশি আকৃষ্ট করে তোলে। 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর বক্তব্য শুনতে উপস্থিত হন পল্টন ময়দানে। বক্তৃতায় জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার করার সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্র জনতা প্রতিবাদে ফেটে পড়ে। তারা এই প্রতিবাদের ঝড় রাজপথে নিয়ে আসে। দেখতে দেখতে তা সারা প্রদেশে ছড়িয়ে পড়ে। ওই ওই কারণে দলীয় নেতৃবৃন্দের একজন হিসেবে শেখ মুজিবকে জেলে ঢোকানো হলো। জেল দেওয়া হলো 7 দিনের। ওই ভাষা আন্দোলনই ক্রমান্বয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। লন্ডন থেকে ঢাকা প্রত্যাবর্তনের 2 সপ্তাহ পরের কথা। শেখ মুজিবের অভিষেক পর্ব শেষ হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, লন্ডনে থাকতে দেশে ফিরে জনগণকে ঘুরে দেখার যে পরিকল্পনা তিনি করেছিলেন, তা তখনও তার পরিকল্পনায় রয়েছে কিনা। আমার প্রশ্নে মুজিব অপ্রতিভ হয়ে পড়েন। রুক্ষভাবে তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন, আমি এখন তা কিভাবে করি? তুমি দেখতে পাচ্ছ না আমার দেশের জন্য একটা প্রশাসন আমার দেশের জন্য একটা প্রশাসন দাঁড় করাতে হচ্ছে। তিনি তার ব্যক্তিগত ইচ্ছামতই তা করছিলেন। এতে করে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব জায়গাতেই নিষ্কর্মা চাটুকারদের দল ভারী হয়ে উঠতে লাগলো। দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বজনপ্রীতি আর দুর্নীতি এক অতি সাধারণ ব্যাপারে পরিণত হলো। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা নামে 2টি শিবিরের সৃষ্টি হয়ে গেল। 35,000 অফিসার ও জওয়ান পাকিস্তানের দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরে এলে এ অবস্থা আরো অধিকতর ঘোলাটে হতে শুরু করলো। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা আর স্বদেশ প্রত্যাগত এই ভেদাভেদ সৃষ্টির কারণে রেষারেষি আরো চরম বিশৃঙ্খলা উঠলো। পরিণামে এটাই শেখ মুজিব, জেলে 4 নেতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুপ্ত হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুঃখজনক ভাবে ওই সকল হত্যাকাণ্ডের জন্য মুক্তিযুদ্ধরাই এককভাবে দায়ী ছিলেন। 1972 সালের মার্চ মাস শেষ হয়ে এসেছে। ঢাকায় এক জমজমাট গুজব ছড়িয়ে পড়েছে, অতিরিক্ত কাজের চাপে মুজিব অসুস্থ, তাই স্বাস্থ্য আর প্রশাসনিক প্রয়োজনে মুজিব পুনরায় তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নিয়োগ করছেন। আওয়ামী লীগকে পুনর্গঠনকল্পে মুজিব সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তাজউদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি পরিষ্কারভাবে জানালেন, কেউ আমার গলা কাটার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র বুঝতে পারলে তাজউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বললেন, কেউ আমার গলা কাটার চেষ্টা করছে। এ ব্যাপারে মুজিবের প্রতিক্রিয়াও ঠিক সেই পরিমাণ তীক্ষ্ণ ছিল। তিনি আমাকে বললেন, তারা কি মনে করে আমি সরকার পরিচালনায় অক্ষম? সুস্পষ্টভাবে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত এই গুজব প্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছিল। তারপর থেকে মুজিব তাজউদ্দিনকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন এবং তাকে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। শেখ মুজিব এক অব্যক্ত অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। তিনি যতটা খুশির ভান করতেন, আসলে ততটা খুশি তার মনের কোণে জমা ছিল না। তার সারাটি জীবনই কেটেছে মাঠে ময়দানে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে। আজ তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসকের আবরণটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের পূর্ববর্তী 9 মাসের নাটকীয় ঘটনা প্রবাহ আর যে চরম আত্মত্যাগ এবং দেশাত্মবোধের প্রমাণ দেখিয়েছিল, এদেশের জনসাধারণ তা বিবেকের মাঝে চিরদিন একটা শূন্যস্থান হিসেবে বিরাজ করার মতো। কারাগারের চরম নিঃসঙ্গতার মাঝে সব কাটিয়ে ওই ঘটনা প্রবাহ কিছুই তিনি জানতে পারলেন না। সময় তার জন্য ঠাই ঠাই দাঁড়িয়ে রইল, অথচ জাতির নতুন প্রত্যাশায় এক নবজীবনে পা বাড়ালো। সুতরাং যখন তিনি অন্ধকার থেকে আলোতে আবির্ভূত হলেন, তখন সত্যিকার অর্থে মুজিব যে স্থান থেকে ছিটকে পড়েছিলেন, ঠিক সেই
স্থান থেকে আবার যাত্রা শুরু করলেন। সময়ের ব্যবধানে সৃষ্ট শূন্যতাকে পূরণ করার ক্ষমতা তার ছিল না, সে চেষ্টাও তিনি করেননি। তিনি ভয়ঙ্কর ভাবে ভুল ভুল করে যেতে লাগলেন। এভাবে বাংলাদেশের গঠনমূলক দিনগুলোতে বিকৃতির সূচনা হলো। 6 মাসের মধ্যে বিদ্রোহের বীজ রোপিত হয়ে গেল। মেজর ফারুক ওই সমস্ত ঘটনাবলীর স্মৃতিচারণ করে বলল, তিনি আমাদের যদি ঘাস খেতে বলতেন আমরা তাই খেতাম, যদি তিনি আমাদের খালি হাতে মাটি খুঁড়তে বলতেন আমরা তার জন্য তাই করতাম। অথচ দেখুন তিনি আমাদের সঙ্গে কি আচরণটা করলেন। রিপ ভ্যান উইঙ্কল বিছানায় ভুল পার্শ্ব থেকে কেবল জাগালেন না, তিনি যাত্রাও শুরু করলেন ভুল পথে। দুইটা অধ্যায় শেষ হয়ে গেল। এর পরবর্তী অধ্যায় হচ্ছে মানব দেবতার পতন। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না, কিন্তু আপনি যদি তার উপর চাপ সৃষ্টি করেন তাহলে সে আপনার এবং শাসক গোষ্ঠীর উপর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আব্দুর রব। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী সময়ে আমরা পার্ট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন আর মনোযোগ সহকারে বইটি শুনুন। আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো।